যে দেশটা আজ পুরো বিশ্ব চালায় সেই দেশটার ভেতরেই এখন চাপ জমছে। প্রশ্ন হলো, এটা কি কেবলই শুরু? ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলো একদিনে ভাঙেনি, ধীরে ধীরে ভেতর থেকে চাপে পড়ে। স্পেন ছিল, ব্রিটেন ছিল, অটোমেন ছিল, আজ তারা ইতিহাস। তাহলে প্রশ্নটা সোজা, আমেরিকা কি সত্যিই আলাদা, নাকি তার ভেতরেও একই গল্পের শুরু দেখা যাচ্ছে? সালাম আর আদাব, আপনি দেখছেন আদিলস ইনসাইট। আজকের ভিডিওতে আমরা শুধু আমেরিকা শক্তিশালী এই কথাটা বলবো না, আমরা দেখব কেন কিছু দেশ শতাব্দীর পর শতাব্দী এগিয়ে যায়, কেন কিছু সাম্রাজ্য অজে মনে হলেও ভেঙে পড়ে, আর কেন আমেরিকার শক্তির ভেতরেই আজ পতনের আশঙ্কার বীজ খুঁজে পাওয়া যাচ্ছে। সহজভাবে বললে, আজকের ভিডিওটা শুধু আমেরিকা নিয়ে নয়, এটা শক্তি কিভাবে তৈরি হয় আর কিভাবে ধীরে ধীরে ক্ষয় হয় সেই গল্প। সাম্রাজ্যের ভাগ্য শুধু নেতৃত্ব নয়, মানচিত্র ঠিক করে। আমরা সাধারণত ভাবি কোনো দেশ এগিয়ে যায় নেতার কারণে, প্রযুক্তির কারণে, সামরিক শক্তির কারণে। এসব অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এরও আগে একটা জিনিস কাজ করে, ভৌগোলিক সুবিধা। আপনার পায়ের নিচের মাটি, আপনার নদী, আপনার সমুদ্র, আপনার পাহাড়, আপনার বন্দর, এসব আপনি বেছে নেন না, কিন্তু এগুলোই ঠিক করে দেয় আপনার রাইজ সহজ হবে নাকি কঠিন। মানব সভ্যতার প্রথম বড় কেন্দ্রগুলো র্যান্ডম ছিল না। নাইল, মেসোপটেমিয়া, ইন্দাস, হলুদ নদী, সবখানেই কমন জিনিস ছিল: মিঠা পানি, উর্বর জমি, সহজ চলাচল আর কিছু প্রাকৃতিক সুরক্ষা। কারণ কোনো সমাজ যদি টিকে থাকতে চায়, তাহলে তার আগে তিনটা জিনিস লাগবেই: এক, মানুষকে খাওয়ানোর ক্ষমতা; দুই, জমি রক্ষা করার ক্ষমতা; তিন, অন্যের সাথে বাণিজ্য করার ক্ষমতা। এই তিনটা প্রশ্নই আসলে কোনো দেশের দীর্ঘমেয়াদী শক্তির ভিত্তি। আর এখানেই আজকের আমেরিকাকে বুঝতে হবে। কিন্তু আমেরিকাতে যাওয়ার আগে দেখে নিতে হবে, ইতিহাসে যাদের অজে মনে হয়েছিল তারা কেন টিকলো না। প্রথমেই আসি স্পেন। স্পেনে শোনা এলো, কিন্তু ভিত দুর্বল রইল। 1500 খ্রিস্টাব্দের দিকে স্পেন ছিল ইউরোপের সবচেয়ে ধনী শক্তিগুলোর একটি। দক্ষিণ আমেরিকার পাহাড় থেকে টন টন রূপা আর সোনা জাহাজ করে স্পেনে নিয়ে আসতে থাকে, বা দখল করে নিয়ে আসতে থাকে। বিশেষ করে পটৈসি খনি, যেটাকে অনেক ইতিহাসবিদ বলেন পৃথিবীর সবচেয়ে ধনী খনিজ কেন্দ্রগুলোর একটি। শুনতে মনে হয় এত সম্পদ থাকলে তো শক্তি আরো বাড়ার কথা, কিন্তু সমস্যা শুরু হয় ঠিক এখান থেকেই। স্পেন কি করলো? নিজের শিল্প গড়ে তোলার বদলে বাইরের সম্পদের উপর ভরসা করলো। উৎপাদনের বদলে ভোগ বাড়লো, দেশে টাকা ঢুকলো ঠিকই, কিন্তু শক্তিশালী অর্থনৈতিক কাঠামো তৈরি হলো না। ফল কি হয়? দাম বাড়তে লাগলো, মুদ্রাস্ফীতি ছড়িয়ে পড়লো, দেশীয় উৎপাদন প্রতিযোগিতায় পিছিয়ে গেল। স্পেন ধীরে ধীরে এমন এক সাম্রাজ্যে পরিণত হলো যার কাছে সম্পদ ছিল, কিন্তু সেই সম্পদকে টেকসই শক্তিতে বদলানোর ক্ষমতা ছিল কম। তারপর এলো যুদ্ধের খরচ। নেদারল্যান্ডস, ইতালির মতো দেশগুলোর সাথে যুদ্ধ, সমুদ্রের লড়াই, একটার পর একটা সামরিক ও রাজনৈতিক চাপ। স্পেন 1557 সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করলো। তারপরে আবার। সহজভাবে বললে, স্পেনের পতন শুরু হয়েছিল দারিদ্র থেকে নয়, বরং অগোছালো প্রাচুর্য থেকে। অর্থাৎ সম্পত্তি যথেষ্ট নয়। সম্পদকে সিস্টেমে বদলাতে না পারলে সাম্রাজ্য দাঁড়িয়ে থাকে না। এখন একটু ভেবে দেখুন, যে দেশ প্রচুর সম্পদের উপর দাঁড়িয়ে থাকে কিন্তু নিজের ভিত মজবুত করে না, সে কি সত্যিই দীর্ঘদিন শক্তিশালী থাকতে পারে? তারপর আসে ব্রিটেন, এমন এক সাম্রাজ্য যার সম্পর্কে বলা হতো তার উপর সূর্য কখনো অস্ত যায় না। ভারত, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, সমুদ্রপথ, বাণিজ্য, সবখানে ব্রিটেনের ছাপ। কেন তারা এত শক্তিশালী ছিল? কারণ তাদের জিওগ্রাফি তাদের বড় সুবিধা দিয়েছিল। একটি দ্বীপ রাষ্ট্র, চারদিকে সমুদ্র, শক্তিশালী নৌবাহিনী, বাণিজ্যিক বন্দর, অর্থাৎ নিরাপত্তা, জাহাজ, বাণিজ্য সব একসাথে। কিন্তু যেটা একসময় স্ট্রেংথ ছিল, সময় বদলানোর সাথে সাথে সেটাও যথেষ্ট থাকলো না। 2 বিশ্বযুদ্ধ ব্রিটেনকে রক্তশূন্য করে দেয় বা অর্থশূন্য করে দেয়। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধ জিতলেও ব্রিটেনের ভেতরটা দুর্বল হয়ে যায়। খরচ এত বেশি হয়ে যায় যে তাদের আমেরিকার কাছ থেকে সহায়তা নিতে হয় বা লোন নিতে হয়। এখানে একটা খুব বড় প্রতীকী ঘটনা আছে, ল্যান্ড লিজ। অর্থাৎ যে সাম্রাজ্য একসময় বিশ্বকে নিয়ন্ত্রণ করত, সে নিজে টিকে থাকতে আমেরিকার যোগানের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এরপর যুদ্ধ শেষ হলো, কিন্তু এম্পায়ার আর আগের জায়গায় ফিরল না। 1947 সালে তাদের জুয়েল ইন দ্য ক্রাউন, ভারত স্বাধীন হয়ে গেল। তারপর একের পর এক উপনিবেশ ব্রিটেনের হাতছাড়া হতে থাকলো। ব্রিটেন ওয়ার্ল্ড এম্পায়ার থেকে ধীরে ধীরে স্মলার পাওয়ারে নেমে আসে। সহজভাবে বললে, ব্রিটেনের পতন শুরু হয়েছিল পরাজয় দিয়ে নয়, বরং অতিরিক্ত খরচ, অতিরিক্ত দায়িত্ব আর নতুন বাস্তবতার সাথে তাল মিলাতে না পারা। তারপর আসে অটোমেন। অটোমেন এম্পায়ার ছিল কয়েক শতাব্দী ধরে ইউরোপ, এশিয়া আর আফ্রিকার সংযোগস্থলে এক বিশাল শক্তি।
তাদের অবস্থান ছিল তাদের বড় শক্তি। বাণিজ্য পথ, সামরিক অবস্থান, কৌশলগত গভীরতা সব ছিল। কিন্তু ইতিহাসে অনেক সময় পতন শুরু হয় যখন আপনি নিজের পুরনো শক্তির উপরই বেশি ভরসা করতে থাকেন। অটোম্যানের ক্ষেত্রেও তাই হলো। প্রথম দিকে তাদের সামরিক ব্যবস্থা ভয়ঙ্কর শক্তিশালী ছিল, কিন্তু সময় বদলালো, ইউরোপ প্রযুক্তিতে এগিয়ে গেল, শিল্প বিপ্লব এলো, আর অস্ত্র বদলালো, প্রশাসনের ধরন বদলালো। অটোম্যান কি করলো? আরো ধীর হয়ে গেল, ভিতরে দুর্নীতি বাড়তে থাকলো, ক্ষমতার কেন্দ্র দুর্বল হলো, জেনিসারি বাহিনী সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়ালো, অঞ্চল ভিত্তিক চাপ বাড়তে লাগলো। একটা সময় এসে অটোম্যানকে বলা হতো ইউরোপের অসুস্থ মানুষ বা সিক ম্যান অফ ইউরোপ। এই নামটা হঠাৎ আসেনি, এটা এসেছিল কারণ সাম্রাজ্যটা বাইরে এখনো বড় দেখাচ্ছিল, কিন্তু ভেতরে তার গতি থেমে যাচ্ছিল। মানে অটোম্যানের পতন শুরু হয়েছিল একদিনে নয়, বরং দীর্ঘস্থায়ী ক্লান্তি, ভেতরের জড়তা আর পরিবর্তনের সাথে তাল না রাখতে পারা নিয়ে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অবজারভেশন, স্পেন, ব্রিটেন, অটোম্যান তিনটি সাম্রাজ্যই আলাদা, সময় আলাদা, ভৌগোলিক সুবিধা আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু পতনের প্যাটার্ন আশ্চর্য রকমের মিল আছে। স্পেনের সম্পদ ছিল কিন্তু ভিত দুর্বল, ব্রিটেনের শক্তি ছিল কিন্তু খরচ বহন করার সামর্থ্য ছিল না, অটোম্যানের আয়তন ছিল কিন্তু ভেতরে ক্ষয় শুরু হয়ে গেল। অর্থাৎ কোন সাম্রাজ্য একদিনে পড়ে না, আগে তার ভেতরের ভারসাম্য নষ্ট হয়, তারপর পতন শুধু সময়ের ব্যাপার হয়ে যায়। এবার আসি আমেরিকাতে। আমেরিকার শক্তির আসল রহস্যগুলো কি কি? আজকের পৃথিবীতে আমেরিকার শক্তি শুধু সেনাবাহিনী বা ডলার নয়, এর ভিত্তি আরো গভীরে। ভৌগোলিক সুবিধা, আমেরিকা পৃথিবীর সবচেয়ে সুবিধাজনক ভূখণ্ডগুলোর একটায় বসে আছে। দুই পাশে দুই বিশাল সমুদ্র, আটলান্টিক আর প্যাসিফিক, অর্থাৎ বড় শত্রু শক্তির জন্য সরাসরি আক্রমণ কঠিন। ভিতরে বিশাল উর্বর জমি, অর্থাৎ খাদ্য উৎপাদনের ক্ষমতা বিশাল। তারও ভেতরে আমেরিকার কেন্দ্রস্থলে রয়েছে মিসিসিপি রিভার বেসিন, এক বিরাট নদীপথ ব্যবস্থা। এটা শুধু নদীই নয়, এটা আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতির ন্যাচারাল হাইওয়ে। অন্য অনেক দেশে ইন্টেরিয়র থেকে বন্দর পর্যন্ত পণ্য নিয়ে যাওয়া ব্যয়বহুল, আমেরিকাতে প্রকৃতি নিজেই সেই পথের বড় অংশ তৈরি করে দিয়েছে। শস্য, কাঠ, কয়লা, পণ্য সবকিছু দেশের গভীর থেকে কম খরচে বন্দরে পৌঁছাতে পারে, সেখান থেকে বিশ্ব বাণিজ্যে যেতে পারে। তার সাথে যোগ করুন ডিপ ওয়াটার পোর্টস, দীর্ঘ কোস্টলাইন, প্রাকৃতিক বন্দর। তারপর 1803 সালের লুজিয়ানা পারচেজ, যেটা আমেরিকার ভবিষ্যৎ একদম বদলে দেয়। এক লেনদেনে এমন বিশাল ভূখণ্ড, যেটা পরে আমেরিকার কৃষি, বাণিজ্য, কৌশলগত শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। সহজভাবে বললে আমেরিকা শুধু শক্তিশালী দেশই নয়, এটা এমন এক ভৌগোলিক সুবিধাভোগী দেশ যেটা তার শুরুতেই অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। একটি দেশের রাইজের জন্য তিনটি প্রশ্ন জরুরি: সে কি নিজের মানুষকে খাওয়াতে পারে, সে কি নিজের জমি রক্ষা করতে পারে, সে কি বাণিজ্য করতে পারে। আমেরিকা দীর্ঘ সময় ধরে এই তিনটা উত্তরেই হ্যাঁ বলেছে। এটাই তার আসল শক্তির রহস্য। কিন্তু এখানেই শেষ নয়। জিওগ্রাফি হেডস্টার্ট দেয়, ইমোরালিটি দেয় না। এখন সবচেয়ে বড় ভুলটা অনেকেই করেন। যেহেতু আমেরিকা ভৌগোলিকভাবে এত শক্তিশালী, তাই অনেকেই ধরে নেন তার ডমিনেন্স চিরস্থায়ী। কিন্তু ইতিহাস এমন নয়। ভৌগোলিক সুবিধা আপনাকে হেডস্টার্ট দেয়, ভিত্তি দেয়, শক্তির সম্ভাবনা দেয়, কিন্তু সেটা গ্যারান্টি নয়। স্পেনের সম্পদ গ্যারান্টেড ছিল না, ব্রিটেনের দ্বীপভিত্তিক নিরাপত্তা গ্যারান্টেড ছিল না, অটোম্যানের অবস্থান গ্যারান্টেড ছিল না। ঠিক তেমনি আমেরিকার নদী, সমুদ্র, জমি এসবও তাকে চিরস্থায়ী নিরাপত্তা দেয় না, যদি সে তার সিস্টেমকে সঠিকভাবে চালাতে না পারে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আসে। অনেকে বলতে পারেন, ঠিক আছে, আমেরিকা ভৌগোলিকভাবে ভালো, সম্পদ আছে, সামরিক শক্তি আছে, কিন্তু সোভিয়েত ইউনিয়নেরও তো এসব অনেক কিছুই ছিল, তাহলে তারা ভেঙে গেল কেন? এই প্রশ্নটাই আসলে খুব গুরুত্বপূর্ণ। সোভিয়েত ইউনিয়নকে দেখুন, বিশাল ভূখণ্ড, প্রচুর প্রাকৃতিক সম্পদ, পারমাণবিক শক্তি, বিশাল সামরিক সক্ষমতা, মহাকাশ প্রতিযোগিতায় সক্ষমতা, বিশ্বজুড়ে প্রভাব। দেখতে গেলে একটি সুপার পাওয়ার টিকে থাকার জন্য যা যা লাগে তার অনেক কিছুই তাদের ছিল, কিন্তু তবুও তারা ভেঙে গেল কেন? কারণ অর্থনীতি যথেষ্ট উৎপাদনশীল ছিল না, কেন্দ্রীয় ব্যবস্থা শক্ত হলেও নমনীয় ছিল না, রাজনৈতিক কাঠামো জড়ো হয়ে গিয়েছিল, আর দীর্ঘদিনের প্রতিযোগিতা অর্থনীতির উপর চাপ বাড়িয়ে দেয়। অর্থাৎ শুধু ভৌগোলিক সুবিধা থাকলেই হয় না, শুধু সম্পদ থাকলেই হয় না, শুধু সামরিক শক্তি থাকলেই হয় না। ভেতরের কাঠামো যদি চাপ দিতে না পারে, তাহলে সবচেয়ে বড় শক্তিও ভেঙে পড়ে। এই কারণেই আমেরিকার ভিজিবল স্ট্রেংথ দেখেই তার ভবিষ্যৎ নিশ্চিত ধরে নেওয়া ভুল হবে। এখন প্রশ্ন, আমেরিকার ভেতরের চাপগুলো কোথায়? প্রথমত, অতিরিক্ত বিস্তৃতি। পৃথিবীর প্রায় সব বড় অঞ্চলে আমেরিকার উপস্থিতি আছে। আমেরিকার ঘাঁটি, জোট, নিরাপত্তার দায়িত্ব সবই শক্তির প্রতীক, কিন্তু একই সাথে সবই খরচ। ব্রিটেনও একসময় ভাবত বিশ্বজুড়ে তার উপস্থিতি তার শক্তি। শেষ পর্যন্ত সেই এম্পায়ার মেনটেন করাই
বোঝা হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, ঋণ আর আর্থিক চাপ। আজ আমেরিকার সবচেয়ে বড় সুবিধা তার মুদ্রা ডলার। বিশ্ব বাণিজ্য, রিজার্ভ, আর্থিক আস্থা সব জায়গায় এর প্রভাব আছে। কিন্তু এখানেই প্রশ্ন, ঋণ বাড়ছে, সরকারি খরচ বাড়ছে, আর রাজনৈতিক অচলাবস্থা মাঝে মাঝে সিদ্ধান্তকে ধীর করে দিচ্ছে। স্পেন সম্পদ পেয়েছিল, কিন্তু সেই সম্পদকে শক্তিশালী অর্থনীতিতে বদলাতে পারেনি। আমেরিকার পরিস্থিতি আলাদা, কিন্তু প্রশ্নটা একই ধরনের। এই শক্তির কাঠামো কতটা টেকসই? তৃতীয়ত, ভেতরের বিভাজন। কোনো বড় শক্তি বাইরের শত্রুতে যতটা না দুর্বল হয়, তার চেয়ে বেশি দুর্বল হয় যখন নিজের ভেতরেই ফাটল তৈরি হয়। রাজনৈতিক বিভাজন, সামাজিক অবিশ্বাস, প্রতিষ্ঠানের উপর আস্থা কমে যাওয়া, এসব ধীরে ধীরে রাষ্ট্রের লং টার্ম শক্তিকে প্রভাবিত করে। অটোম্যানের পতনের আগে এই ভেতরের দুর্বলতাগুলো অনেক দিন ধরেই তৈরি হচ্ছিল। আজ আমেরিকার ক্ষেত্রেও একই প্রশ্ন উঠেছে, ভেতরের সংহতি কি আগের মতো শক্ত আছে? চতুর্থত, নতুন প্রতিদ্বন্দ্বী। একসময় ব্রিটেনের সামনে আমেরিকা উঠেছিল, আজ আমেরিকার সামনে চায়না উঠছে। এর মানে এই নয় যে কালই আমেরিকা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এর মানে ডমিনেন্স এখন আর একচেটিয়া নয়। আমেরিকা আজ সোভিয়েত ইউনিয়নও নয়। তার অর্থনীতি বেশি গতিশীল, তার প্রযুক্তি অনেক এগিয়ে, তার জুট ব্যবস্থা শক্তিশালী, কিন্তু লেসন একই। ভিজিবল পাওয়ার আর ডিউরেবল পাওয়ার এক জিনিস নয়। তাহলে কি আমেরিকা কালই ভেঙে যাচ্ছে? না, কিন্তু প্রশ্নটা এখন আর এটা নয় আমেরিকা শক্তিশালী কি না, কিন্তু প্রশ্নটা হলো এই শক্তি কতদিন ধরে রাখা যাবে। এখন আসি আমেরিকার ভবিষ্যৎ। আমেরিকার ভবিষ্যৎ কি? আমেরিকা কি ব্যতিক্রম? এখানে অনেস্ট উত্তর হলো, আমেরিকা এখনো অন্যদের থেকে আলাদা। কারণ ভৌগোলিকভাবে আমেরিকা এখনো শক্তিশালী, তার সামরিক শক্তি এখনো বিশাল, তার প্রযুক্তি এখনো এগিয়ে, তার আর্থিক প্রভাব এখনো অনেক গভীর। অর্থাৎ স্পেনের মতো শুধু খনিজ নির্ভর নয়, ব্রিটেনের মতো শুধু সামুদ্রিক এম্পায়ার নয়, অটোম্যানের মতো শুধু ভৌগোলিক সেতু নয়। আমেরিকার শক্তি বহুস্তরীয়। এই কারণেই তার পতন যদি কখনো আসে, তা ওভারনাইট কোলাপস হবে না। কিন্তু এটাও সত্য, ইতিহাসের অন্য পতিত সাম্রাজ্যগুলোর মতো আমেরিকার ভেতরেও এখন প্রেসার ফেজের লক্ষণ দেখা যাচ্ছে। অর্থাৎ আমেরিকা এখনো শীর্ষে, কিন্তু প্রথমবারের মতো তার শীর্ষে থাকা অটোমেটিক মনে হচ্ছে না। স্পেনও একসময় অজেয় ছিল, ব্রিটেনও একসময় অজেয় ছিল, অটোম্যানও একসময় অজেয় ছিল। আজ তারা ইতিহাস। আমেরিকা আজও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি, কিন্তু শক্তি আর স্থায়িত্ব এক জিনিস নয়। যে ভৌগোলিক সুবিধা তাকে শীর্ষে তুলেছে, যে নদী, সমুদ্র, জমি বা বন্দর তাকে অ্যাডভান্টেজ দিয়েছে, সেটা এখনো তার পাশে আছে। কিন্তু ইতিহাস বলে, ভিতরে ভারসাম্য নষ্ট হলে সবচেয়ে বড় শক্তিরও ভবিষ্যৎ বদলে যেতে পারে। তাই আসল প্রশ্নটা আমেরিকা শক্তিশালী কিনা বা কতদিন থাকবে এটি নয়। আসল প্রশ্ন হলো, আমেরিকার শক্তির আসল রহস্য যদি আমরা বুঝি, তাহলে কি তার পতনের আশঙ্কার জায়গাগুলো দেখতে পাই? যদি এমন তথ্যভিত্তিক বিশ্লেষণ আপনাকে আরেকটু কৌতূহলী করে, তাহলে আদিলস ইনসাইট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতে ভবিষ্যতে এমন তথ্যভিত্তিক কন্টেন্ট আপনি সহজেই পেয়ে যাবেন। আমেরিকা কি এখনো ব্যতিক্রম, নাকি ইতিহাস ধীরে ধীরে আবারও নিজেকে পুনরাবৃত্তি করছে? কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।